দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি আরো বারো। আর আরো বারো ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অভিক। আর অভিক, শুরুতে যে খবরে নজর রাখবো, সন্দেশখালীতে আবারও উলট পুরাণ। শিশু ফেলে দেওয়ার অভিযোগ সাজানো, অভিযোগকারী বিজেপি কর্মীর প্রতিবেশী। একেবারেই ভাস্বতী, যে ছবি আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেই সেখানে যে অভিযোগ করেছিলেন যে পুলিশের পোশাক পরে কয়েকজন সেখানে এসেছিলেন এবং সেখানেই ভুজঙ্গ দাস বিজেপি কর্মী তারই যে শিশু তাকে কিন্তু সেখানে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রেই এবার যে অভিযোগ স্থানীয় মানুষজন তারা করছেন যে সেই শিশুকে কিন্তু ছুঁড়ে ফেলা হয়নি, কারণ তার গায়ে কোনো রকম কোনো আঘাতের চিহ্নই নেই। একদমই তাই। আর 144 ধারার মধ্যে কিভাবে জমায়েত? 9 মাসের শিশুর গায়ে আঘাতের চিহ্ন কেন? প্রশ্ন প্রতিবেশীর। কোলের সন্তানকে নিয়েও রাজনীতি, এমনও উঠছে প্রশ্ন। এর আগে অভিক আমরা দেখেছিলাম যেখানে মহিলাদের নির্যাতনের কথা বলা হয়েছিল, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে সেখানেও যে উলটপুরাণ দেখা গিয়েছিল যে গ্রামবাসীদের একাংশ তারা বলছেন যে বাইরে থেকে লোকজন এনে মিথ্যা সাজানো হচ্ছে। একেবারেই ভাস্বতী, আর এই সন্দেশখালী যে ঘটনাকে কেন্দ্র করে বিগত ৪৫ দিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে, সেই সন্দেশখালীর এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেই ক্ষেত্রেই এবার ৯ মাসের যে শিশু তাকে কেন্দ্র করেও কিন্তু রাজনীতির ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সেখানেই বিজেপি কর্মীর প্রতিবেশীদের অভিযোগ যে সেখানে ওই ৯ মাসের শিশু তাকে ফেলে দেওয়া হয়নি, কোনো রকম ভাবেই কোন নিগ্রহ করা হয়নি তাকে। ৯ মাসের শিশুর গায়ে কোনো আঘাতের চিহ্নই নেই এবং এর আগেও আমরা এই সন্দেশখালীতেই দেখেছি বেশ কিছু গ্রামবাসীরা তারা সেখানে কিন্তু বলেছিলেন যে যে অভিযোগ শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে আনা হচ্ছে তা ছিল ভুল। এবার এই ৯ মাসের শিশু যাকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল সেই অভিযোগও ভুল বলে বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের একাংশ। একদমই। এবং আমরা শোনাবো সেদিন, অর্থাৎ ঠিক মহিলা, অর্থাৎ গ্রামবাসী ওই মহিলা ঠিক কি অভিযোগ করেছিলেন গত শনিবার। সবাই পুলিশের ড্রেস পরেছিল আর মুখে সব কালো কাপড় দিয়ে বাঁধা ছিল, মুখটা গায়ে সবাই জুতো ছিল, শুধু সবাই ছিল না, চপ্পল ছিল। এটা মানে পুলিশের উর্দি পরে চপ্পল। হ্যাঁ, কাউকে চিনতে পেরেছেন? না, এনারা ছিলেন আপনারা এই ছবি আপনারা দিয়েছেন? এটা হচ্ছে মানে ওরা দুজন দাঁড়িয়ে ছিল, বাদ দুটো পালিয়ে গেছে যখন আমার বাড়ি গ্রামবাসী ঢোকে, তো এদের দুজনের ছবি এটা আমার এখানেই আছে। এদের মধ্যে কে কার কি পরিচয় দিয়েছিলেন? এই যে ইনি হচ্ছে বড় বাবু আর যখন দরজায় লাথি মারছিল তখন আমি ওই জানলাটা ভেঙে দিয়েছে, জানলা ভেঙে কাঁচ ভেঙে জানলাটা পুরো খুলে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম যে এরকম করবে না, আমার ঘরে ছোটো বাচ্চা আছে। আর ও বলছে যে যা দরকার আমি পুলিশ ক্যাম্পে গিয়ে কথা বলে নিচ্ছি সকালে, এটাই ওরা বলছে। মানে ও বারবার বলতে চাইছে, কিন্তু ওরা খুব বাজেভাবে মানে গালাগালি করে খিস্তি মেরে বলছে যে বাইরে বেরিয়ে। আমি জানি না সেদিন দরজা ভাঙতে পারলে কি হতো। বাচ্চাটার কি করলো? বাচ্চাটাকে ফেলে দিয়েছে। বাচ্চাটাকে ছুঁড়ে ফেললো? কোন থেকে ফেলে দিয়েছে? কারা ফেললো? ওই যারা বাইরে দাঁড়িয়ে ছিল। মানে কারা? পুলিশ জানলা থেকে কি করে হাতে ফেললো? কারণ আমি জানলা ধারেছিলাম, মেয়ে অনেক একটা মেয়েও ছিল, আমাকে বলছে তুমি জানলাটা খুলে দাও, তুমি বাচ্চাটা জানলাটা খুলে দাও, এরকম ভাবে বলছে। আমি এরকম করবে না দিদি, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে, দরজা খুললেই তো আমাদেরকে মেরে দেবে। বাচ্চাটাকে ফেললো যারা, তারা ইউনিফর্মে ছিল? তারা কি পুলিশ? পুলিশের ইউনিফর্মে ছিল? বাচ্চাকে ফেলেছে পুলিশ? হ্যাঁ, পুলিশ মানে সবাই তো পুলিশের ড্রেস পরেছিল আর সবার মুখে কালো। কমিশন এক্ষুনি বললো যে বাচ্চাটা কোনোভাবে পড়ে গেছে, না আপনার স্বামী ধরে নিয়েছে। আপনি এরকম কোনো বয়ান কমিশনকে দিয়েছেন? না, বাচ্চা কোনোভাবে পড়ে যায়নি, ওরা বাচ্চাটাকে ফেলে দিয়েছে, সেই অবস্থায় বাচ্চা পড়ে গেছে আর বাচ্চার বাবা হাতটা ধরে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। পুলিশের অভিযোগটা আপনারা কমিশনের কাছে জানিয়েছেন? পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এটা কমিশনকে জানিয়েছেন? না, পুলিশ আমরা সাধারণ মানুষ, আমরা এই যে যারা এলো তাদের এই বর্ণনা দিয়েছেন যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এই ছবিটা দেখিয়েছেন? হ্যাঁ, সব ছবি দেখানো হয়নি। আচ্ছা, আপনাকে কি এখানে নিরাপত্তা দেবে বললো? না, একটা কথা অভিক, আমরা তুলে ধরলাম গত শনিবার গ্রামবাসী এক মহিলা, তিনি ঠিক কি অভিযোগ করেছিলেন, যেখানে তিনি অভিযোগ করছেন যে কোলের শিশুকে ফেলে দেওয়া হয়েছে। একেবারেই তাই, এবং সেই অভিযোগই যখন তিনি করছেন তার কিছুদিন পরে অর্থাৎ আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারেই উল্টো ছবি। সেখানে স্থানীয় বেশ কিছু মানুষজন, ওই বিজেপি কর্মী যারা প্রতিবেশী রয়েছেন, তারা বলছেন যে অভিযোগ ওই মহিলা তুলছেন তা সম্পূর্ণ মিথ্যে।
কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে আমরা এই নিয়েই কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, কিছুক্ষণ আগে আমরা দর্শকদেরকেও শোনাচ্ছিলাম যে মহিলা অভিযোগ করছিলেন যে তার কোলের সন্তান তাকে সেখানে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিবেশীরা তারা হঠাৎ আজকে এরকম উল্টো সুরে কথা বলছেন, তারা বলছেন যে সম্পূর্ণ এই অভিযোগ মিথ্যে। দেখে একেবারে ঠিক, এই গৃহবধূর যে বয়ান, অর্থাৎ গৃহবধূর যে কোলের শিশুকে ছুটে ফেলা দেওয়া হয়েছে, এই বয়ান কিন্তু একাধিক অসঙ্গতি দেখা গেছে। শনিবারের যে স্টেটমেন্ট আর আজকে বিশেষ করে যে স্টেটমেন্ট সোমবার, 3 দিন পরে কিন্তু একেবারে অন্য কথা বলছে। আমরা যখন তার বাড়িতে আজকে শীতুলিয়া গ্রামে গিয়েছিলাম, অর্থাৎ সন্দেশখালী যে 2 নম্বর ব্লকে খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া গ্রামে তার বাড়িতে গিয়েছিলাম, তিনি যে বলছেন, তিনি যেভাবে দেখালেন আমাদের সামনে, একেবারে যেভাবে প্রথমে দরজায় লাথি মারে, বেশ কয়েকজন পুলিশে উর্দিধারী চপ্পল পরে তার বাড়িতে গিয়েছিল এবং তারপর দরজায় না পেয়ে তার জানলা ভাঙায় এবং জানলা যে 2.5 থেকে 3 ফুটের যে জানলা, তার মধ্যে যে গ্যাপ, অর্থাৎ গ্রিলের গ্যাপ 2.5 থেকে 3 ইঞ্চি গ্যাপ, সেই গ্যাপের মধ্যে দিয়ে কয়জন হাত বাড়িয়ে সেই শিশুটাকে তার কোল থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আছে, টেকনিক্যালভাবে কিন্তু সেটা কোনোভাবেই ভাবা যায় না। আর পাশাপাশি এটাও তিনি দাবি করেছেন যে রাজ্য পুলিশে, তারপরে ইতিমধ্যে তুমি জানো জাতীয় সুরক্ষা মহিলা সুরক্ষা কমিশন তার বাড়ি দেখেছে, রাজ্য শিশু সুরক্ষা কমিশন তার বাড়িতে গিয়ে তার নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করেছে। তিনি পুলিশি নিরাপত্তার মধ্যে যথেষ্ট আশাবাদী নিরাপত্তা নিয়ে। পাশাপাশি গ্রামবাসীরা কিন্তু উল্টো কথা বলছে, পুরো একটা সাজানো বিরোধীরা চক্রান্ত। আমি সরাসরি একবার গ্রামের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা যে শিশুকে ছুড়ে ফেলা দেওয়া হচ্ছে কোল থেকে, কতটা সত্য মনে করছেন বলুন? মিথ্যে, হ্যাঁ মিথ্যে, হ্যাঁ মিথ্যে। 4 ইঞ্চি গ্যাপের ভেতর থেকে কোনোদিন এটা ফেলা যায় না, এটা মিথ্যে কথা। ওরা সাজিয়ে বলছে, এটা মিথ্যে কথা। আর তাহলে শিশুকে নিয়ে কি রাজনীতি? আপনি কি শিশুকে নিয়ে রাজনীতি? হ্যাঁ, শিশুকে নিয়েই কোনোদিন রাজনীতি হয় না। একটা বাচ্চাকে নিয়ে কেউ রাজনীতি করতে পারে? মেয়েটা সব ভালো না, বউটা সব ভালো না। আপনারা কি চাইছেন? আমরা এটা সত্যি উদ্বোধন, হ্যাঁ চাইছি। মানে আপনারা কি শুনেছিলেন? ওর বাড়িতে কেউ যায়নি, পার্টির কোনোই লোক যায়নি ওর বাড়ি থেকে। তা এই যে বারবার বলা হচ্ছে শিশুকে জানলাতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, একাধিক কর্মীরা গিয়েছে পুলিশে উর্দিধারে, এটা কতটা সত্য? এটা একদমই মিথ্যে। হ্যাঁ, এসব আমরা জানি না, এসব আমরা জানি না, শুনিও নি। পার্টির লোকজন এইসব গিয়ে করতে পারে? বাচ্চারা নিয়ে রাজনীতি চলে নাকি? এসব ওরা মিথ্যে কথা বলছে। ওদের বিরুদ্ধে কি অভিযোগ আছে? এর আগে কোনো কিছু ছিল নাকি? না, আমাদের কানে তো কোনোদিন আসেনি কোনো অভিযোগ আছে কিনা। কিন্তু এই যে অভিযোগটা তুলছে শিশুকে ছুঁড়ে ফেলা দেয়, কি মনে করেন? ওটা মিথ্যে, পুরোটাই মিথ্যে। একটা বাচ্চাকে নিয়ে সাজিয়ে ওরা রাজনীতি চালাচ্ছে এরা। হ্যাঁ, আমি আরেকবার কথা বলার চেষ্টা করবো এখানকার যারা দায়িত্ব আছে তৃণমূলের, তার সঙ্গে কথা বলো। সত্যজিৎ সান্যাল, এই যে বারবার বলা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, দুষ্কৃতি ঢুকিয়ে বাচ্চাকে ছুঁড়ে ফেলা দেওয়া অভিযোগ, যেহেতু বিজেপি পরিবার, তাদের পরিকল্পনা করে এইভাবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য, মানসিক চাপ দেওয়ার জন্য, আপনার কাছে ভয় দেখানোর জন্য, কি বলবেন? দেখুন, বর্তমানে সামনে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, আর সন্দেশখালীতে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এটা খুলনা গ্রাম পঞ্চায়েত, সন্দেশখালী থেকে 10 কিলোমিটার দূরে। ওরা বিজেপিরা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, একটা বাচ্চা শিশুকে নিয়ে নোংরা রাজনীতি খেলায় নেমেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ও শিশুদের সুরক্ষার জন্য তিনি যথেষ্ট ভূমিকা নিয়েছেন এবং আমরা যারা সন্দেশখালী 2 নম্বর ব্লকে বসবাস করি, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই। আমরা খুলনা গ্রাম পঞ্চায়েতের, আপনারা দেখলেন শীতুলিয়ার স্থানীয় গ্রামবাসীগণ বলছে যে ঘটনা পার্টির কোনো লোক, তৃণমূল কংগ্রেসের এর সঙ্গে জড়িত নয়, দলের কোনো লোক ওর বাড়িতে যায়নি। একটা শিশুকে নিয়ে একবার এক এক রকমের স্টেটমেন্ট দিচ্ছে, কখনো বলছে খাটের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে, কখনো বলছে মেঝেতে আছাড় মেরে ফেলে দিয়েছে, কখনো বলছে জানলার দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আদতে সত্যি ঘটনাটা কি, এর সত্যি উদ্ঘাটন দরকার। আপনারা চাইছেন একদম একটা নোংরা বাচ্চা শিশুকে নিয়ে যে নোংরা রাজনীতি খেলায় বিজেপি দল নেমেছে, এটা কোনো মতেই এলাকার মানুষ মেনে নেবে না। এই ঘটনা নিয়ে গ্রামের সমস্ত মানুষ দলমত নির্বিশেষে এক হয়েছে। এর বিচার মানুষ চাইছে যে নোংরা রাজনীতির খেলায় ভারতীয় জনতা পার্টি মেতেছে। এটা বাচ্চা শিশুকে নিয়ে রাজনৈতিক ময়দানে ওরা নেমেছে। বাচ্চা শিশুকে কেউ ছুঁড়ে ফেলে দেয়নি, কোনো ব্যক্তি, তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তি ওর বাড়িতে যায়নি। একেবারে সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো।
শিশু ফেলে দেওয়ার অভিযোগ গত শনিবার যে মহিলা করেছিলেন তিনি আজ কি বলছেন, অর্থাৎ বাকি বিজেপি কর্মীর প্রতিবেশীরা তারা যখন এই অভিযোগকে নস্যাৎ করছেন, আজ ওই অভিযোগকারী কি বলছেন আপনাদের শোনাই। এখানে অনেক করে তো লাঠি মারতে থেকে খুব জোরে জোরে। এবার জানলা যেটা হয়েছে প্রথমে এই 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 এটা ভেঙেছে, ভেঙে এই যে এটা ছিল এটা খুলে দিয়েছে। হ্যাঁ, এটা এই যে এটা পুরো খুলে দিয়ে তারপরে এটা ভেঙেছে, ভেঙে এটাও খুলে দিয়েছে। তুমি এটা যখন যেহেতু খুলেছে একটা এখানে একটা মহিলা দাঁড়িয়ে ছিল, সেখানে আমি বললাম যে এরকম করবে না। সেখানে আমি মহিলাটা ছিল বলে আমি আর কি এগিয়ে এসে আর কি বুঝিয়ে বলছিলাম যে এরকম করবে না, দরজাটা খুলে দাও, যেহেতু তোমার বাচ্চা আছে। এরকম করতে করতে আমি যেহেতু এখানে সরে এসেছিলাম, আমার এখানে এখানে মানে জানলাটা ছিল, কিন্তু এখানে জানলা যখন পুরো লোক ভর্তি হয়ে আমি বুঝাতে, আর বাচ্চা আমার কোলে ছিল, তখন বাচ্চাটাকে এখান থেকে হাত বাড়িয়ে টেনেছিল। হ্যাঁ, মানে আমি এই এই না দরজা তারপরে খোলা হয়েছিল। এবার আপনাদেরকে শোনালাম আজকে সেই অভিযোগকারী তিনি ঠিক কি বললেন, এবং তিনি কিন্তু কার্যত স্পষ্ট এই যে ভিডিও দেখালাম সেখানে কিন্তু দেখাচ্ছেন সেদিন রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল, ঠিক কোন জায়গা দিয়ে সেখানে এই পুলিশের বেশে যারা এসেছিলেন, এবং তিনি বারবার বলছিলেন যে একজন সন্দেশখালীর বড়বাবু ছিলেন, ধামাখালীর মেজবাবু তারা এসেছিলেন সেখানে, এবং তারপরেই সেখানে ওই 9 মাসের শিশু তাকে কিন্তু তারা ছুঁড়ে ফেলে দেয়। একদমই অভিক, সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে আপনাদের সামনে এই মুহূর্তে যে খবর তুলে ধরবো, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি ইতিমধ্যেই সন্দেশখালীতে পৌঁছেছেন এবং সেখানে মহিলাদের সঙ্গে কথা বলবেন, বিস্তারিত বিবরণ দেবেন। রাজ্যপালের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার, এবং পরবর্তীতে রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এবং রাষ্ট্রপতির কাছে সমস্ত রিপোর্ট পেশ করবেন। একেবারেই তাই, এবং সন্দেশখালীর ঘটনাতেই আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি আজ সকাল 10টা নাগাদই শহর কলকাতাতে এসে পৌঁছেছিলেন, এবং সেখান থেকেই সরাসরি তিনি পৌঁছে যান সন্দেশখালীতে, এবং বিমানবন্দরে নেমেই তিনি কিন্তু জানান যে সন্দেশখালীতে সেখানেই যে নির্যাতিত মহিলা রয়েছেন তাদের সঙ্গে গিয়ে আজকে তিনি দেখা করবেন, কথা বলবেন, এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার কাছেও তিনি রিপোর্ট দেবেন। ইতিমধ্যেই তিনি সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন, সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে। রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি এই মুহূর্তে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। প্রথম খবর এই মুহূর্তে দিচ্ছে আপনাদেরকে কলকাতা টিভিতে, যেখানে সন্দেশখালীতে আজকে তিনি গেছেন এবং নির্যাতিতা যে পরিবাররা রয়েছে তাদের সঙ্গে গিয়ে তিনি কথা বলবেন। সেই ছবি প্রথম খবর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন সন্দেশখালী গ্রামে, তিনি প্রবেশ করছেন। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ইতিমধ্যেই গ্রামে অর্থাৎ সন্দেশখালীর গ্রামে তিনি প্রবেশ করছেন, এই মুহূর্তে সন্দেশখালীতে এসে পৌঁছেছেন, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানাবো যে ইতিমধ্যেই শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ রিয়া বলো। রিয়া শোনা যাচ্ছে তোমার কথা? রিয়া শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে অভিক, শোনা যাচ্ছে। হ্যাঁ রিয়া, যেমনটা বলছিলে আজকে রেখা শর্মা তিনি পৌঁছে গিয়েছেন, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, ইতিমধ্যেই ন্যাশনাল কমিশন অফ উইমেনের চেয়ারপারসন রেখা শর্মা এসে উপস্থিত হয়েছেন। তিনি নিজে বিভিন্ন জায়গায় তিনি ঘুরবেন, তিনি বিভিন্ন বাড়িতে যাবেন, বিভিন্ন মহিলাদের সাথে তিনি কথা বলবেন, এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে তার সঙ্গে আগেই যারা এসেছিলেন, আধিকারিকরা এসেছিলেন, এই কমিশন জাতীয় মহিলা কমিশন থেকে যে দুজন আধিকারিক এসেছিলেন তাদের মধ্যে একজন এসেছেন তিনি চেয়ারপারসনের সঙ্গে, এবং তিনি বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন। ইতিমধ্যেই যে চিত্র দেখতে পাচ্ছ, যেখানে পুকুর পাড়ার দিকে, অর্থাৎ এই সন্দেশখালী যে পুকুর পাড়া রয়েছে সেই পুকুর পাড়ার দিকে সেই চেয়ারপারসন যাচ্ছেন, রেখা শর্মা তিনি যাচ্ছেন, এবং তিনি সেখানে গিয়ে বিভিন্ন বাড়িতে তিনি যাবেন, বিভিন্ন মহিলাদের সঙ্গে তিনি কথা বলবেন, কারণ জানি যে এখানে প্রচুর অভিযোগ তারা পেয়েছিলেন যখন তারা সামনে এসেছিলেন, দুজন আধিকারিক যখন এসেছিলেন তারা বেশ কিছু অভিযোগ পেয়েছিলেন, এবং সেই অভিযোগটি তারা কিন্তু সামনে আনেনি। এবং পাশাপাশি তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখবো যে এই মহিলা কমিশনের তরফ থেকে কিছু মিডিয়াকে তাদের সঙ্গে যেতে কিন্তু তারা মানা করছেন, কারণ তারা একদম একান্তে কথা বলতে চায় মহিলাদের সঙ্গে। সেই কারণের জন্যই কিন্তু মিডিয়া যাতে সঙ্গে না যায় সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করছেন ইতিমধ্যেই। তবে তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে চেয়ারপারসন রেখা শর্মা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন গ্রামের ভিতরে, অর্থাৎ পুকুর পাড়ার দিকে তিনি কিন্তু যাচ্ছেন, এবং সেখানকার যারা মহিলারা রয়েছেন, কারণ এই রাতে আমরা দেখেছিলাম যে
এই যে দুজন আধিকারিক এসেছিল সেই দুজন আধিকারিক কিন্তু ঠিক এই জায়গাতেই তারা এসেছিল, এই জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে ঠিক এই জায়গাতেই তারা এসেছিলেন এবং এখানকারই মহিলাদের সঙ্গে বেশিরভাগটা এখানকার মহিলাদের সাথেই তারা কথা বলেছিলেন, একসঙ্গে অনেক মহিলাকে জড়ো করে তারা কথা বলেছিলেন এবং সেই কারণের জন্য জাতীয় কমিশনের যে চেয়ারপারসনও কিন্তু ঠিক সেই জায়গাতে অর্থাৎ সেখানেই তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়েই কিন্তু তিনি কথা বলবেন মহিলাদের সঙ্গে বলে সেই চিত্রই কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে। তবে তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে মিডিয়া যাতে সঙ্গে না যায় সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে, কারণ তারা একান্তে কথা বলতে চায় মহিলাদের সঙ্গে। তাদের কি অভিযোগ, কারণ তাদের আমরা দেখেছিলাম যে যখন রাজ্য পুলিশের যে যখন ঘুরছিল তখন তিনি তারা কিন্তু এই অভিযোগ কিন্তু সামনে আনেনি, তারা কিন্তু একটাও এই যে 376 অর্থাৎ গ্যাং রেপের যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু একটাও রাজ্য পুলিশের তরফ থেকে কেউ পাননি এবং তারপর 164 গিয়ে সেই মহিলা তিনি জানান যে তার সঙ্গে কি হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 376D অর্থাৎ গ্যাং রেপের যে সেকশন সেই সেকশন দেওয়া হয় এবং ইতিমধ্যেই কিন্তু সেই চিত্র দেখতে পাওয়া যাচ্ছে যেখানে চেয়ারপারসন রেখা শর্মা তিনি এসেছেন এবং তিনি সেই গ্রামেই তিনি গেছেন এবং বিভিন্ন মহিলাদের সঙ্গে তিনি কথা বলার জন্য, তবে সংবাদ মাধ্যমকে তিনি সঙ্গে নিয়ে যায়নি, কারণ একান্তে তিনি কথা বলতে চান সেই সব মহিলাদের সঙ্গে যে জাতীয় মহিলা কমিশনের যে টিম এসেছে এবং একসঙ্গে চেয়ারপারসন রেখা শর্মা প্রত্যেকেই কিন্তু তারা ভিতরে গিয়েছেন ইতিমধ্যে। ধন্যবাদ তোমায় রিয়া মাঝি আমাদের সঙ্গে সরাসরি টেলিফোনে ছিলেন প্রতিনিধি এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখছেন কলকাতা টিভিতে, যেখানে রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি আজকে পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে। সেখানে সন্দেশখালীর যে নির্যাতিত মহিলারা রয়েছেন এবং তাদের সঙ্গেই আজকে তিনি কথা বলবেন, তাদের যে অভিযোগ রয়েছে তা শুনবেন। সেই কারণেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আজ সকালেই কলকাতায় এসে পৌঁছন, সেখান থেকেই সরাসরি পৌঁছে যান সন্দেশখালীতে। এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি আপনাদের তুলে ধরছে। এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আর এবার যে খবরে নজর রাখবো, আমরা দেখছি জেলায় জেলায় আধার কার্ড বাতিলের অভিযোগ সামনে আসছে, বহু পরিবারের হাতে আধার কার্ড বাতিলের চিঠি আসছে। আর এবার এই জায়গা থেকে প্রত্যেক জেলার ডিএম এর সঙ্গে জরুরি বৈঠকের ডাক, ভার্চুয়ালি এই জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্য সচিব। একেবারেই আমরা গতকালই শিউড়িতে যে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানেই কিন্তু তিনি বারবার বলেছিলেন যে এই আধার কার্ডের লিঙ্ক কিন্তু কেটে দেওয়া হচ্ছে এবং তারপরেই আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে মুখ্য সচিব বিপি গোপালিকা তিনি এই জরুরি বৈঠকের ডাক দিয়েছেন। সমস্ত জেলার জেলাশাসকদেরকে এই বৈঠকে উপস্থিত থাকতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ ভার্চুয়ালি হবে এই বৈঠক, আধার কার্ড সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা হবে মূলত আজকের এই বৈঠকে। এবং একদমই সেই জায়গা থেকে আমরা জানি বিস্তারিত। দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মুখ্য সচিবকে পোর্টাল খোলার নির্দেশ দিয়েছিলেন, আর তারপরে আজ থেকে শুরু হয়ে গেল সেই নির্দেশের পর তৎপরতা কি জানা যাচ্ছে? সব মিলিয়ে কখন হচ্ছে এই বৈঠক? এবং আজকে কিন্তু এই ভার্চুয়াল বৈঠকের কথা তিনি দেখেছেন, বিকেল 5টার সময় ভার্চুয়াল বৈঠক বসবে এবং এই ভার্চুয়াল বৈঠকে কিন্তু এই যে আধার কার্ড যে ডিঅ্যাক্টিভ করা হচ্ছে বা চিঠি আসছে, যেটা নিয়ে একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এইটা আসলে কি করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্ট যে কথাটা রয়েছে সেই ডুজ অ্যান্ড ডোন্ট গুলো আজকে কিন্তু বলে দেওয়া হবে। মুখ্য সচিব সেটা বলে দেবেন এবং কি কি পদক্ষেপ নিতে হবে, মানুষের সঙ্গে দরকার পড়লে ভিডিওদের সেই হিসাবে নিতে হবে, নিয়ে সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, ভিডিওরা কিভাবে সাধারণ মানুষের কাছে এই পুরো বিষয়টা নিয়ে যাবেন, এই পুরো বিষয়গুলো কিন্তু আজকে থাকবে। পাশাপাশি 100 দিনের টাকা যে দেয়া হবে সেই টাকা দেওয়ার কিন্তু সময়সীমা 1 মার্চ, সুতরাং আর হাতে বেশি দিন নেই। সুতরাং কিভাবে এই ভেরিফিকেশনের কাজ কিভাবে হয়েছে, নতুন আরো কি কি নির্দেশিকা হয়তো এই বিষয়ে কিছু দেওয়া হতে পারে যে কিভাবে মানুষের কাছে টাকা পৌঁছাবে, বিশেষত যাদের ভোটার কার্ড, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা নেই, তারা কিভাবে কাজটা সারবেন, কিভাবে তাদেরকে ভেরিফিকেশন করা হবে, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের বৈঠক হবে। তবে সব থেকে জরুরি যে বিষয় সেটা হলো আধার লিঙ্কটা নিয়ে সব থেকে জরুরি বৈঠক এবং এই আধার লিঙ্কটা একদমই দীপ্তিমান। এবং এই বৈঠক থেকে ঠিক কি কি বিষয় রফা উঠে আসে সেদিকে নজর থাকবে। ধন্যবাদ তোমার। একদম।
আর একদিকে যেমন আজকে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে আধার কার্ড সংক্রান্ত বিষয়ে, অন্যদিকে জামালপুরের পর কিন্তু কৃষ্ণগঞ্জ জেলায় জেলায় যে আধার কার্ড বাতিল করা হচ্ছে সেই অভিযোগই কিন্তু প্রকাশ্যে এসেছে এবং একাধিক বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি আতঙ্কেও নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গি সহ একাধিক গ্রামের মানুষ এই সমস্যায় পড়ছেন, এমনই কিন্তু অভিযোগ এসেছে। একদমই বর্ধমানের জামালপুরের পর আমরা দেখলাম যে নদিয়ার সীমান্তবর্তী এলাকার মানুষজন তারা এই সমস্যায় ভুগছেন। ব্যাংক থেকে অনেকে টাকা তুলতে পারছেন না। কেন কেন্দ্রীয় সরকার আধার ফেরত নিল এমনটা প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। পাশাপাশি গতকাল আমরা দেখেছিলাম আধার বাতিলের অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। সুবল মজুমদার রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সুবল, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর ঘোষণার পর প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? অন্যদিকে আমরা বেশ কিছুক্ষণ আগে জানতে পারলাম যে জেলা শাসকদের সঙ্গে বৈঠক রয়েছে ভার্চুয়ালি। গ্রামবাসীরা কতটা আশ্বস্ত হতে পেরেছেন? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী বীরভূম থেকে পুরো আশ্বাস দিয়েছিলেন যে কারো কোনো রকম কোনো প্রকল্পের বাধা হয়ে দাঁড়াবে না, রাজ্য সরকারের সমস্ত প্রকল্প তারা সুবিধা ভোগ করবেন। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী গতকালই বীরভূম থেকে একটি নির্দেশ দিয়েছিলেন চিফ সেক্রেটারির কাছে এবং আজ জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন বা ভার্চুয়ালি মিলিত হয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু সাধারণ মানুষের আস্থা ফেরাতে তারা উদ্যোগী হয়েছেন বলে আমরা জানতে পারছি। এবং এই যে মুখ্যমন্ত্রী যে আশ্বস্ত করেছেন এবং উদ্যোগী হয়েছেন তাতে অনেকটাই আশ্বস্ত হয়েছেন কিন্তু গ্রামবাসীরা। তবু তাদের ডর বা ভয় সেটা কিন্তু আশঙ্কা এখনো থেকে যাচ্ছে। তাদের বক্তব্য যে রেশন কার্ড বা রেশন তুলতে গেলে আধার কার্ডের প্রয়োজন হয়, আধার কার্ড ছাড়া তারা রেশন পাচ্ছেন না। ব্যাংক থেকে টাকা তুলতে গেলেও আধার কার্ডের দরকার হয়, আধার কার্ড ছাড়া টাকা তোলা যাচ্ছে না। এই সমস্যার সম্মুখীন তারা ইতিমধ্যেই হয়েছেন এবং তারা কিন্তু চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক। এবং তাদের একটাই বক্তব্য, তারা এখানে ভোটার, তারা এখানে ভোট দিয়েছেন, ভোট দিয়ে দেশের যারা সরকার তাদের গড়েছেন বা সরকার গঠিত হয়েছে তাহলে তাদেরকে কেনই বা আধার কার্ড দিয়ে দেওয়া হয়েছিল। একদমই সুবল, তুমি আমাদের সঙ্গে থাকো। গ্রামবাসীরা কি অভিযোগ করছেন এই সংক্রান্ত বিষয়ে শুনুন। আর এখন কোথায় যাবো আপনারা বলে দেন, আর যদি আমাদের খেদাই দেবেন তাহলে আপনারা আমাদের এই ভারতবর্ষে জায়গা দিলেন কেন? আধার কার্ড করে দিলেন কেন? ভোটার কার্ডটা করে দিলেন কেন? রেশন কার্ডটা কেন করে দিলেন? তাহলে আমরা এখন কি করতে পারি? দেখুন, আমরা তো লেখাপড়া জানি না, তা ভুল ক্রমে আমরা তো আসেই যখন পড়েছি, তো আমাকে তো একটা সংশোধন বিরুদ্ধে একটা জিনিস আছে, তাই এইটা আমরা উপর নেবেলে জানানো কোন কায়দায় জানানো যায়। এখন আমরা ভাবছি এখন আমরা বাঁচবো কীভাবে? আমাদের ব্যাংকের টাকা বন্ধ, রেশন দিচ্ছে না, ব্যাংকে গেলে বলছে আধার কার্ড লক হয়ে গেছে, টাকা পাবা না। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, সিউড়িতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড বাতিলের অভিযোগে সরব হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে কেন আধার লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে এমনটা মন্তব্য করেছিলেন তিনি। পাশাপাশি মুখ্য সচিবকেও নির্দেশ দেওয়া হয়েছিল পোর্টাল খোলার। কি বলেছিলেন গতকাল তিনি, শোনাবো। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে, জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ভোতা করে দেবো। আরো বারোতে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আর এবার যে খবরে নজর রাখবো, আপনারা জানেন যে লোকসভার সংসদীয় যে স্বাধিকার রক্ষা কমিটি, সেই কমিটি রাজ্য পুলিশের ডিজি সহ মুখ্য সচিব এবং 5 জন উচ্চপদস্থ পুলিশ কর্তাকে হাজিরা দেওয়ার কথা বলেছিল এবং এই নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, যেখানে দেখা গিয়েছিল সন্দেশখালীর ঘটনায় সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের বচসা ধস্তাধস্তি, গত বুধবারের টাকির ঘটনা, আর তারই পরিপ্রেক্ষিতে দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। একেবারেই ভাস্বতী, আর আমরা সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পেয়েছি যেখানে সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশ দেওয়ার পর কিছুটা হলেও আপাতত স্বস্তিতে রাজ্যের এই 5 প্রশাসনিক কর্তারা, যাদেরকে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি তারা কিন্তু ডেকে পাঠিয়েছিলেন, এবং আজ সকালবেলাতেই মুখ্য সচিব বিপি গোপালিকা তিনি সুপ্রিম কোর্টের সেখানে আবেদন করেন। তারপরেই এই নির্দেশ আসে যেখানে আগামী 4 সপ্তাহের জন্য এখনই তাদেরকে আর হাজিরা দিতে হচ্ছে না লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির কাছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, দেখো, রাজ্য পুলিশের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল এবং সেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশের বাকি কর্তা সহ যে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছিল প্রিভিলেজ কমিটির পক্ষ থেকে, সেখানে হাজিরা দিতে হচ্ছে না। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 4 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুকান্ত মজুমদারের উপর যে আক্রমণ হয়েছিল বলে বিজেপির অভিযোগ, তারপরেই কিন্তু সংসদীয় প্রিভিলেজ কমিটি এই প্রশাসনিক কর্তা এবং পুলিশ কর্তাদের ডেকে পাঠিয়েছিলেন। তারই বিরুদ্ধে প্রশাসনিক কর্তারা সুপ্রিম কোর্টে গেছিলেন এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত তথ্য তারা খতিয়ে দেখার পরেই তারা 4 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ বর্তমান পরিস্থিতির কথা বিচার করেই কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষে এই স্থগিতাদেশ, এবং যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাজ্য পুলিশের কর্তারাও কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, যেহেতু সন্দেশখালী সহ বিভিন্ন রাজ্যের কয়েকটি জায়গার পরিস্থিতি এই মুহূর্তে বেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেই জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট তাতেই ঠাঁই দিয়েছেন এবং সেই মতোই তাদের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আপাতত স্বস্তিতে রাখবেন এই 4 সপ্তাহের জন্য প্রশাসনিক কর্তা এবং পুলিশ কর্তারা। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। রাজ্যের মুখ্য সচিব ডিজি সহ 5 আমলার হাজিরা নিয়ে লোকসভার সচিবালয়ের নোটিশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। রাজ্যের মুখ্য সচিব গোপালিকার আবেদনের ভিত্তিতে এই স্থগিতাদেশ। 4 সপ্তাহ পর সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে সেখানে শিবু হাজরা, উত্তম সর্দার, তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তারা স্থানীয় মানুষজন তাদের জমি দখল করেছিলেন এবং সন্দেশখালীতে জমি দখলের অভিযোগ ছিলই। জমির পাট্টা এবার ফেরত পাবেন বঞ্চিতরা। মোট 32 জন তাদেরকে জমির পাট্টা ফেরত দেয়া হবে এবং সেই জায়গা থেকে এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 32 জনকে জেলা শাসক দফতরে নিয়ে যাওয়া হচ্ছে। শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ছিল। গ্রামবাসীদের একাংশ তা নিয়ে মিছিলও করেছেন, প্রতিবাদ দেখিয়েছেন। রবিবারই টাকা ও জমি ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। একেবারেই, এবং আমরা দেখেছিলাম এ নিয়ে নথিবদ্ধকরণের কাজও চলছিল। আরো বিস্তারিত জানবো, সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, ঠিক কিভাবে এই জমির পাট্টা তাদের হাতে তুলে দেওয়া হবে, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে সন্দেশখালীর যে ঘটনা, সেখানে কিন্তু জমি দখল করা এবং জমি নিজের টাকা নিয়ে আন্দোলনের সূচনা হয়েছিল সন্দেশখালী 2 নম্বর ব্লকে। ইতিমধ্যে সেই চিহ্নিতকরণের কাজ রাজ্য সরকার ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। বিশেষ করে শাসক দলের 3 মন্ত্রী গতকাল আসার আগে কিন্তু বলে দেওয়া হয়েছিল যারা এই জমি থেকে বঞ্চিত, যারা দীর্ঘদিন ধরে তাদের কোনো কাগজপত্র না থাকার কারণে জমিতে কাজবাজ করে তাদের জীবিকা অর্জন করছিল, সেই জমি দখল করার অভিযোগ উঠেছিল। সন্দেশখালী 2 প্রভাবশালী নেতার বিরুদ্ধে, 1 উত্তম সর্দার, 2 হচ্ছে শিবপ্রসাদ হাজরা, এবং তাদের ইতিমধ্যে তুমি গেল পুলিশ হেফাজতে রয়েছে 8 দিনে। তারপরে জমি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। আজকে একেবারে সঞ্জিত, বোঝা যাচ্ছে যে এই 32 জনকে আজকে জমির পাট্টা ফেরত দেওয়া হবে। আপাতত ধন্যবাদ তোমায়। 32 জন জেলা শাসক দফতরে নিয়ে যাওয়া হচ্ছে 32 জন বঞ্চিতদের। শিবপ্রসাদ উত্তম সর্দারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।
সন্দেশখালীতে জমি দখলের যে অভিযোগ উঠেছিল এবং উত্তম সর্দার, শিবু হাজরা তারা সন্দেশখালীর মানুষের জমি আত্মসাৎ করেছিলেন এবং তাদের সেই টাকাও তারা ফেরত দেননি। অবশেষে উদ্যোগ নিয়ে জেলা শাসকের দফতরে 32 জন তাদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হবে। আজ জেলা শাসকের দফতরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই এই জমির পাট্টা তাদের হাতে তুলে দেবেন। সময় এখন একটা বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে গিয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি গিয়েছেন সন্দেশখালীতে, সেখানেই যারা নির্যাতিত মহিলারা রয়েছেন তাদের সঙ্গে গিয়ে কথা বলবেন তিনি এবং সেখানে গিয়ে তাদের যা অভাব অভিযোগ রয়েছে তা শুনবেন। এবং সন্দেশখালীতে সেখানকার মহিলারা তারা কিন্তু বারবার অভিযোগ করেছিলেন তাদেরকে নানা রকমভাবে হেনস্থা হতে হয়েছিল এবং সেই কারণেই আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি এসেছেন এই রাজ্যে এবং সন্দেশখালীতে এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন। একদমই তাই। এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি যেরকম কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েও তিনি তার বক্তব্য দিয়েছেন এবং তার আগেও তিনি জানিয়েছিলেন যে মহিলাদের মুখ থেকে সমস্ত বিষয় তিনি শুনবেন এবং পরবর্তীতে তারই ভিত্তিতে তিনি রিপোর্ট তৈরি করবেন। স্থানীয় পুলিশের সঙ্গে তিনি কথা বলবেন, ডিএম এর সঙ্গে কথা বলবেন, রাজ্যপালের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত কিছুর ভিত্তিতে তিনি পরবর্তীতে রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এবং তাকে রিপোর্ট পেশ করবেন। একেবারেই তাই। এবং এর আগেও আমরা দেখেছিলাম এই সন্দেশখালীতে কিন্তু জাতীয় একাধিক কমিটি তারা কিন্তু এসেছিলেন, সেখানে দেখা করেছেন, কথা বলেছেন এবং আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি এখানে এসেছেন। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কিছুক্ষণ আগেই সন্দেশখালীতে গিয়ে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন, কথা বলছেন কি নির্যাতিত যারা মহিলা রয়েছেন তাদের সঙ্গে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি এসে উপস্থিত হয়েছেন সন্দেশখালীতে এবং আমি যেই জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক এর ভিতরেই হচ্ছে পুকুরপাড়া এবং জাতীয় মহিলা কমিশনের দুজন আধিকারিক এর আগে যখন এসেছিলেন তারা কিন্তু মূলত প্রথমেই এই বাড়িতেই এসেছিলেন, পুকুরপাড়ার এই বাড়িতে, যেই বাড়িতে এই মুহূর্তে চেয়ারপারসন তিনি রয়েছেন এবং তাদের সাথে কথা বলছেন এবং তার অনেকটা আগেই মিডিয়াদের আটকে দেওয়া হয়েছে তারা যাতে ভিতরে না যায়, কারণ তারা একান্তে অর্থাৎ চেয়ারপারসন একান্তে সেই সব মহিলাদের সাথে কথা বলবেন। কারণ যেটা দেখা গিয়েছিল যে যখন জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে এসেছিল তারা বিভিন্ন মহিলাদের সঙ্গে বিভিন্ন বাড়িতে গিয়ে কথা বলেছিল এবং সেই বাড়িগুলোকেই মূলত টার্গেট করা হচ্ছে। আজকে সেই জায়গাতেই চেয়ারপারসন তিনি যাবেন, এই রেখা শর্মা তিনি গিয়ে তিনি কথা বলবেন বিভিন্ন মহিলাদের সঙ্গে এবং তাদের কি অভাব অভিযোগ সেই বিষয়টা তারা জানতে চাইবেন। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে জাতীয় মহিলা কমিশন যেমন এসেছিল, পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে যে 10 জনের যে আধিকারিক মহিলা আধিকারিক যে টিম তৈরি হয়েছিল সেই টিমও কিন্তু বিভিন্ন জায়গায় তারা ঘুরেছিলেন, কিন্তু সেখানে ঘুরেও তারা কোনো রকম তারা এই যে যৌন নির্যাতনের যে অভিযোগটা সামনে আসছে সেই অভিযোগ কিন্তু সামনে আসেনি এবং এখন যেটা দেখা যাচ্ছে যে 164 হলো, তারপর 164 অর্থাৎ গোপন জবানবন্দির পরে কিন্তু সেটা সামনে এসেছে। ইতিমধ্যেই যে চিত্র তুমি দেখতে পাচ্ছ যে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে চেয়ারপারসন আসছেন এবং দুজন মহিলাকে সঙ্গে নিয়ে আসছেন, দুজন মহিলাকে সঙ্গে নিয়ে আসছেন যাদের মুখ বন্ধ, সেই সব মহিলাদের সঙ্গে নিয়ে কিন্তু আসছে। সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে आप लोग ना लोगों की सिक्योरिटी का वो रीजन बन जाएंगे कि वो इनसिक्योर हो जाएंगे अगर आप उनको दिखाएंगे तो, इसलिए आपसे रिक्वेस्ट है कि मैं अपने आप सबसे बात करूंगी। पहले मुझे पूरा करने दें, मैं किसी और से मिलने जा रही हूँ। आपको एक जगह बोल दीजिए, वो लोग वहाँ पे मैं आपसे पूरी बात करूंगी, जहाँ पे बोट पे बैठेंगी उससे पहले बात करूंगी। ठीक है, बात करे बिना नहीं जाऊंगी, ये मेरी प्रॉमिस है। एक बात बता दीजिए। नहीं, अभी मैं कुछ नहीं बताऊंगी। अभी आप जा रहे हैं ना दूसरी जगह पे लोगों से मिलने। मैं अभी आप और क्वेश्चन नहीं करेंगी, आप प्लीज हटिए और आप इनका कोई फोटो नहीं लेंगे, आप लेडीज का कोई फोटो नहीं लेंगे। If I see any photo, please. Please understand. Let us work. Very important. That is why
Let us work, then we'll get back. The media, please. We'll address the media after we are done. একদম রিয়া, যে ছবি তুমি তুলে ধরলে এই মুহূর্তে, যেমনটা তুমি যে ছবি তুললে, এই মুহূর্তে তিনি কোথায় যাচ্ছেন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দুজন মহিলাকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে এলেন গ্রাম থেকে, এমনটা তুমি বলছিলে। তারা আনছেন একেবারে সঙ্গে থাকো রিয়া। তবে আপনাদের শোনাবো রেখা শর্মা এর আগে বসিরহাটে গিয়ে ঠিক কি বলেছিলেন। डर के आगे जीत है जो बोलते हैं, अगर वो डरेंगे नहीं तभी हम कुछ कर पाएंगे। एक बार वो बात कर ले और फिर बाकी काम हमारा है। पुलिस से भी मैं बात करूंगी, क्योंकि जब तक कल्प्रिट नहीं पकड़ा जाता ये लोग डरे रहेंगे। और अगर पुलिस उसको अरेस्ट करती है तो मुझे लगता है बहुत सारी महिलाएं आगे आएंगी और बात करेंगी। अभी तक तो एक भी नहीं आ रही थी, अब एक महिला तो आई और वो भी कोर्ट में गई है, क्योंकि पुलिस कुछ नहीं करती है, इसीलिए कोर्ट में जा रही हैं महिलाएं, ताकि कोर्ट में कुछ तो करेगी। पुलिस कुछ नहीं करती है और हर बार यही होता है कि पुलिस कुछ नहीं करती है। हाथ पे हाथ, कोई मर्डर हो, कोई रेप हो, पुलिस कुछ नहीं करती, उल्टा उन्हीं के ऊपर चार्जेस लगाकर। और ये यहाँ की बात नहीं है, एक संदेशखाली की बात नहीं है, पूरे वेस्ट बंगाल में यही हाल है। ये सारी रिपोर्ट राष्ट्रपति जी को देनी है और उनका डिसीजन। আপনাদেরকে শোনালাম জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা, তিনি ঠিক কি বলেছেন। এরপর আপনাদেরকে শোনাবো এই প্রসঙ্গে মন্ত্রী শশী পাজাত, তার কি বক্তব্য। बीजेपी ने मां शारदा को भी नहीं छोड़ा। मां शारदा हमारे लिए देवी हैं, हम पूजते हैं उनको। और ऐसा क्यों है कि बीजेपी ने उनको अपमान किया है, उनका कार्टून बनाया है, कैरिकेचर की है। और तब महिला कमीशन, राष्ट्र स्तर पे जो महिला कमीशन है, इन बातों को क्यों नजरअंदाज कर रही है? क्यों आप ये अपमान के विरुद्ध नहीं खड़े होते हैं? आपसे ये सवाल करते हैं हम लोग। बीजेपी ने मां शारदा को भी नहीं छोड़ा। मां शारदा हमारे लिए देवी हैं, हम पूजते हैं उनको। और ऐसा क्यों है कि बीजेपी ने उनको अपमान किया है, उनका कार्टून बनाया है, कैरिकेचर की है। और तब महिला कमीशन, राष्ट्र स्तर पे जो महिला कमीशन है, इन बातों को क्यों नजरअंदाज कर रही है? क्यों আপনাদেরকে শোনালাম মন্ত্রী শশী পাজাত তার বক্তব্য। এবং আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি এসেছেন সন্দেশখালীতে, সেখানেই ঘুরে দেখছেন সমস্ত পরিস্থিতি, কথা বলছেন নির্যাতিতাদের সঙ্গে, তারপরেই রিপোর্ট দেবেন রাষ্ট্রপতির কাছে। একদমই। এবং আমরা দেখলাম যে সন্দেশখালীর বিভিন্ন এলাকা পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন। এই সংক্রান্ত আরো খবরের আপডেট আপনাদের দিতে থাকবো। তবে আরো এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।